আসসালামু আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পরিণতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পরিণতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের ওপর ক্লাস করব। আজ আমরা পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়ে ক্লাস করছিলাম, পূর্বে আমরা দুটি ক্লাস করেছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় পার্ট হবে। তৃতীয় পার্টে আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাটর্নি জেনারেল। আমরা প্রথম দিন জেনেছি বাংলাদেশ কর্ম কমিশন, আর তারপরের দিন দেখেছি বাংলাদেশ নির্বাচন কমিশন, আর আজকে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এটা আমাদের তৃতীয় সাংবিধানিক সংস্থা। আর একটি সাংবিধানিক সংস্থা পড়লে আমাদের চারটি সাংবিধানিক সংস্থা হয়ে যাবে। আজকে আমরা অ্যাটর্নি জেনারেলের ধারণা, গঠন, পদের নিয়োগ, মেয়াদ, কর্মের শর্ত, পদত্যাগ, অপসারণ ও পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী, বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল রয়েছে এবং সবশেষে প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে জানব। শুরুতে আসি, অ্যাটর্নি জেনারেল বলতে আমরা কি বুঝি। বাংলাদেশ কর্ম কমিশনের নাম তোমরা সবাই মোটামুটি শুনেছ। বাংলাদেশ নির্বাচন কমিশন তোমাদের কাছে একেবারেই পরিচিত, তবে অ্যাটর্নি জেনারেল সম্ভবত তোমাদের কাছে অতটা বেশি পরিচিত না। তারপর যদি তোমরা বাংলাদেশ নিউজ চ্যানেলে খবরগুলো দেখে থাকো, প্রায়শ দেখবা সরকারের পক্ষে বিভিন্ন সময়ে অ্যাটর্নি জেনারেলকে আমাদের কাছে তার চেহারাটা অনেকটাই পরিচিত হয়ে গেছে। আমাদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তিনি বিভিন্ন সময় সরকারের পক্ষে বিবৃতি দেন। যদি খবর দেখে থাকো তাহলে দেখে থাকবা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে একটি সাংবিধানিক পদ। এরপর আসো, অ্যাটর্নি জেনারেল হচ্ছে এটি এমন একটি সাংবিধানিক পদ যা সরকারকে সংবিধান, সাধারণ আইন, আন্তর্জাতিক চুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দেন। এখন যদি স্পেসিফিকভাবে আমরা বলি যে ডেফিনেশনটা কি, তাহলে আমরা বলবো অ্যাটর্নি জেনারেল এমন একটি সাংবিধানিক পদ যা সরকারকে সংবিধান, সাধারণ আইন, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকেন। তিনি সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন। সংবিধানের কত রং অনুচ্ছেদে তার উল্লেখ করা আছে দেখো। সংবিধানের 64(1) অনুচ্ছেদ অনুসারে, সংবিধানের 64(1) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হবেন। একটু রিভিউ করি পিছনে। তোমরা এর আগে ইলেকশন কমিশন পড়েছো সংবিধানের 118 নং অনুচ্ছেদে, তারপর তোমরা বাংলাদেশের কর্ম কমিশন পড়েছো 137 নং অনুচ্ছেদে। আজকে জেনে রাখলে অ্যাটর্নি জেনারেল 64(1) নং অনুচ্ছেদে। তাহলে এই সংবিধানের অনুচ্ছেদগুলো অবশ্যই ভুলবে না, মনে রাখবে। সংবিধানের 106 নং অনুচ্ছেদ অনুসারে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক উত্থাপিত যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে তার নিজস্ব মত প্রকাশ করার জন্য ক্ষমতার প্রাপ্ত। এখানে প্রতিটা লাইনকে আমি আলাদা আলাদা কালার করে দিয়েছি, কারণ প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। তোমরা কতগুলো হিন্টস মাথায় রাখবে অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত উদ্দীপক আসার ক্ষেত্রে, যেগুলো আসতে পারে। যেমন তিনি হচ্ছেন সরকারের পক্ষের আইনজীবী, তিনি হচ্ছেন সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন, তিনি বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা। এ জাতীয় কথা যদি লেখা থাকে যে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে, আগের দিন তোমাদেরকে একটা বোর্ডের প্রশ্ন দেখেছিলাম যে জ্ঞানমূলকে আসছে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে, উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এখন অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং মেয়াদ কর্মের শর্ত সম্পর্কে জেনে নেই। নিয়োগ হচ্ছে তিনি যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং তোমাদের আগেও মনে আছে যে আগের দুটো যে সাংবিধানিক প্রতিষ্ঠান পড়েছিলাম আমরা, সেখানেও সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সাংবিধানিক পদসমূহ ছিল সেগুলোর নিয়োগ কে দিয়েছিল? রাষ্ট্রপতি দিয়েছিলেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন, এবং তাকে সহায়তা করার জন্য অতিরিক্ত একজন সহকারী অ্যাটর্নি জেনারেল থাকবে। এখন তার মেয়াদ ও কর্মের শর্তগুলো কী হবে? রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব তিনি পালন করবেন। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত বেতন ও ভাতা প্রাপ্ত হবেন, অর্থাৎ তার স্যালারি স্কেল কি এটা ফিক্সড না, এটা রাষ্ট্রপতি যা দিবেন সেটাই ফিক্সড। রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। এবং সবশেষ পয়েন্টটা হচ্ছে রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন। একবার একটা প্রশ্ন আমি নিজেই দিয়েছিলাম পরীক্ষায় যে সবগুলি সাংবিধানিক পদের ব্যক্তিগণ বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিগণ 65 বছর বা 5 বছরের জন্য তার স্বীয় পদে থাকেন। একমাত্র একটি সাংবিধানিক পদ আছে যিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকেন। যদি প্রশ্ন করা হয় ওই সবগুলা সাংবিধানিক পদ বাদ দিয়ে একটি মাত্র সাংবিধানিক প্রতিষ্ঠানের একটি পদ যিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা, অর্থাৎ তার অবসরের কোনো মেয়াদ নাই, তার জন্য 5 বছরের কোনো সুনির্ধারিত সময় নাই, এবং তার জন্য যে 65 বছরের যে নিয়ম অবসরের সেটাও নাই, সেক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী রাষ্ট্রপতি যতদিন চাইবেন তিনি তার স্বীয় পদে বহাল থাকবেন। এমন একটি পদ হচ্ছে অ্যাটর্নি জেনারেল।
এবার আসি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এবং অপসারণ। অ্যাটর্নি জেনারেল হলো অন্যান্য সাংবিধানিক পদের মতো রাষ্ট্রপতির নিকট লিখিত স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করবেন। প্রমাণিত অসদাচরণ অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারে। এটাও আমরা পূর্বে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে পেয়েছি যে কোনো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অপসারণ করা যাবে। তাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটির প্রয়োজন হবে। এখন আসি তার পদমর্যাদা। এখানে তোমরা বইয়ে যদি দেখে থাকো, বইয়ে পাশে একটু স্টার দিয়ে রাখো, কারণ অ্যাটর্নি জেনারেলটা তোমাদের জন্য বাংলাদেশ কর্ম কমিশনের মতো গুরুত্বপূর্ণ হবে, ইলেকশন কমিশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ। পদমর্যাদাটা প্রায়শ আসে, এটা প্রয়োগের জন্য বা উচ্চতর দক্ষতার জন্য আসতে পারে। সেক্ষেত্রে পদমর্যাদাটা কী দেখো, তিনি রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা। তিনি বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনা করার অধিকার রয়েছে। তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সকল বারের নেতা। সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। এখানে তোমাদের উদ্দীপকের হিন্টসও আছে, যেমন যদি বলা হয় যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ক ব্যক্তি, সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে অ্যাটর্নি জেনারেল, বা ক ব্যক্তি সকল আদালতে তার মামলা পরিচালনা করতে পারেন, তাহলে তোমরা বুঝে যাবে সেই ক ব্যক্তি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এখন আসি অ্যাটর্নি জেনারেল ক্ষমতা কার্যাবলী। সবগুলি সাংবিধানিক পদের ক্ষমতা কার্যাবলী হচ্ছে 3 স্টার তোমাদের জন্য। এটাও পাশে 3 স্টার দিয়ে রাখো, যে যদি এটা উদ্দীপকে আসে তাহলে তোমাদের ক্ষমতা কার্যাবলীটা সাধারণত প্রয়োগের জন্য আসতে পারে। তাহলে তার ক্ষমতা কার্যাবলী কি, তিনি রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত সকল দায়িত্ব পালন করে থাকেন। অর্থাৎ রাষ্ট্রপতি তাকে যা যা করতে নির্দেশ দিবেন তার সব কিছুই তিনি করতে বাধ্য থাকেন। আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর 64(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব তিনি পালন করেন। এছাড়াও 64(3) অনুচ্ছেদ অনুসারে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করবার সময় বাংলাদেশের সব আদালতে তিনি তার বক্তব্য পেশ করার বা মামলা পরিচালনা করবার অধিকার তার রয়েছে। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করেন। সরকারকে যে কোনো আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া এবং সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রেরিত অন্যান্য মতামত বা উপদেশ দেওয়া যাতে আইনের প্রশ্নে জড়িত থাকে, এই সকল প্রশ্নে অ্যাটর্নি জেনারেল প্রজাতন্ত্রের পক্ষে মত প্রকাশ করে থাকেন। 4 নম্বর হচ্ছে সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আর 5 হচ্ছে সকল আদালতসমূহে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন। এছাড়াও সংবিধানের 106 নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টে প্রেরিত কোনো বিষয়ে সরকারকে তিনি প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট তোমরা জানো আমাদের সর্বোচ্চ আদালত, সেখানে যদি কোনো বিষয়ে যায় সেক্ষেত্রে সরকারের পক্ষে তিনি একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এবং সংবিধান বলবৎযোগ্য অন্য কোনো আইন কর্তৃক তাকে যে কোনো দায়িত্ব দেওয়া হলে সেগুলো তিনি পালন করে থাকেন। এগুলো হচ্ছে মূলত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব এবং কার্যাবলী। এটা 3 স্টার দিয়ে রাখবে। এখন দেখি বাংলাদেশে কজন অ্যাটর্নি জেনারেল আছে। আমাদের বর্তমান বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল একজন আছে, বর্তমানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে মাহবুবে আলম। তিনি 15তম। সাধারণ জ্ঞানের জন্য জেনে রাখো যে তিনি 15তম মাহবুবে আলম। এবং আমি বলছিলাম যে তোমরা যদি বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোতে খবর দেখে থাকো তাহলে এই ফেসটা তোমাদের পরিচিত লাগবে, যে আমরা প্রায়শ ওনাকে সরকারের পক্ষে বিভিন্ন আইন বিষয়ক বিবৃতি দিতে দেখি। আর আমাদের দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন M.H. খন্দকার। সাধারণ জ্ঞানের জন্য তোমরা জেনে রাখো বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আছে 2 জন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে 37 জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন 76 জন। এখন আমরা নমুনা উদ্দীপক দেখি। বোর্ড প্রশ্ন। মিস্টার খ একজন সিনিয়র আইনজীবী, তিনি যে কোনো আদালতে বক্তব্য পেশ করতে পারেন, সরকারের পক্ষে আইনের জটিল প্রশ্নে মতামত দেন। তার কর্মকাণ্ডের উপর সরকারের ভাবমূর্তি নির্ভর করে, তার অসদাচরণের কারণে তাকে অপসারণ করা যায়। আমার মনে হয় একটা উদ্দীপকে এতগুলো হিন্টস দেওয়ার পরে তোমাদের ধরতে কোনো সমস্যাই হবার কথা নয়। এখানে কার কথা বলা হয়েছে, তিনি যে কোনো আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন, তার মানে তিনি একজন আইন কর্মকর্তা। তিনি প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মতামত প্রকাশ করেন, তার উপর সরকার ভাবমূর্তি নির্ভর করে, অর্থাৎ সবগুলো আইন সংক্রান্ত বিষয়। সুতরাং তোমরা বুঝতে পারছো এখানে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হচ্ছে। কতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের অভিভাবককে। খতে বলা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝো, আমরা প্রথম ক্লাসে জেনে নিয়েছি। গতে বলা হয়েছে মিস্টার খ কোন ধরনের সাংবিধানিক পদে প্রতিষ্ঠিত আছেন, এটা উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। তার ক্ষমতা ব্যাখ্যা করো, অর্থাৎ তার কার্যাবলীগুলো ব্যাখ্যা করবে। আর ঘ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠায় মিস্টার খ এর ভূমিকা। তোমরা যদি আইনের শাসন কি সেটা বুঝো আর অ্যাটর্নি জেনারেলের কাজগুলো জানো তাহলে দুইটার মধ্যে একটা সম্পর্ক বা সংযোগ তোমরা তৈরি করতে পারবে অনায়াসে। তোমরা আইনের শাসনের কনসেপ্টটা ক্লিয়ার করবে, এরপর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ও ভূমিকাগুলোকে লিখে, এবং অ্যাটর্নি জেনারেল যদি নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে কিভাবে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন এবং
বাংলাদেশে বিচার বিভাগের নিরপেক্ষতার ক্ষেত্রে যে তার ভূমিকা থাকতে পারে, তার মতামত বা সরকারের পক্ষে তিনি যে আদালতে মামলা পরিচালনা করেন, এই সকল বিষয়ে তার নিরপেক্ষ ভূমিকা কতখানি কার্যকরী এগুলোর মাধ্যমে তোমরা তুলে ধরতে পারো যে আইনের শাসন প্রতিষ্ঠায় মিস্টার খয়ের ভূমিকা। এখন ঢাকা বোর্ড 2019 সালে দেখো গত বছরই এসেছে মিস্টার ক এবং মিস্টার খ দুজন ঘনিষ্ঠ বন্ধু। মিস্টার ক সর্বোচ্চ আদালতের প্রতি যশোথ আইনজীবী হওয়ায় সরকার তাকে একটি আইনভিত্তিক সাংবিধানিক পদে নিয়োগ দান করেন। অপরদিকে মিস্টার ক এর বন্ধু মিস্টার খ আর্থিক ব্যবস্থাপনার দক্ষতার কারণে জাতীয় অর্থের অভিভাবক হিসেবে সাংবিধানিক পদে অধিষ্ঠিত হন। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো মিস্টার ক সর্বোচ্চ আদালতের প্রতিযশত আইনজীবী, তার মানে তিনি অ্যাটর্নি জেনারেল। মিস্টার খ কী সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। আর কতে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কী কাজ কী। কর্ম কমিশনের কাজ তোমাদের মনে আছে প্রজাতন্ত্রের জন্য দক্ষ যোগ্য ব্যক্তিকে নিয়োগ দান। খ হচ্ছে নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয় সেটা তোমরা দ্বিতীয় ক্লাসে দেখেছো যে প্রধান নির্বাচন কমিশন এবং অনধিক 4 জন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। গতে বলা হয়েছে মিস্টার ক যে সাংবিধানিক পদে নিয়োজিত তার নিয়োগ ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এবং ক্ষমতা ও কার্যাবলী তোমাদের লাগবে। আর ঘতে বলা হয়েছে মিস্টার খয়ের পদ জাতীয় অর্থের অভিভাবক, এটা আমরা পরবর্তী ক্লাসে জেনে নিব, যেহেতু এখানে যে কনসেপ্টের কথা বলা হয়েছে সেটা এখনও আমরা পড়ি নাই। 3 নম্বর নমুনা প্রশ্নটি দেখো, জনাব খায়রুল ইসলাম, আমরা এটা প্রথম ক্লাসে দেখেছিলাম। জনাব খায়রুল ইসলাম সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক একটি সাংবিধানিক পদে নিয়োগ পেয়েছেন। তিনি সরকার আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের মতো মর্যাদা ভোগ করেন। এটির উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ তিনি একজন সরকার আইন বিষয়ক উপদেষ্টা, তিনি সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। প্রশ্ন হচ্ছে জনাব খায়রুল ইসলাম কোন পদে নিয়োগ পেয়েছেন তার কার্যাবলী বর্ণনা করো। তার মানে তোমাদের অ্যাটর্নি জেনারেল মেনশন করতে হবে এবং তার কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। আর জনাব ইমতিয়াজ হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশনের প্রধান। চার হচ্ছে তোমাদের যে প্রথম ক্লাসটি ছিল বাংলাদেশ কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা, যে দক্ষ প্রশাসন গঠনে তার ভূমিকা, সেটা আমরা বাংলাদেশ কর্ম কমিশনের আলোকে, অর্থাৎ 2টি সাংবিধানিক পদকে একত্রিত করে এই উদ্দীপকটা বানানো হয়েছে। আচ্ছা, বিগত বছরগুলোতে দেখো প্রায় অনেকবারই অ্যাটর্নি জেনারেল আসছে, তার মানে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিপিএসসি, বাংলাদেশ কর্ম কমিশন এবং অ্যাটর্নি জেনারেল। আর ইলেকশন কমিশন কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। এখানে যে প্রশ্নগুলো আমি কালেক্ট করে দিয়েছি তোমরা এগুলার ছবি তুলে নাও অথবা খাতায় লিখে নাও এবং এগুলোর আলোকে খাতায় নোট করে সুন্দর করে পড়তে থাকো। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ।